আবার একটু আইপি তে ফিরে যাই। সো এটা হচ্ছে আমার কম্পিউটার, এটা হচ্ছে একটা সুইচ, এটা হচ্ছে একটা রাউটার, এটা হচ্ছে আমার আইএসপি, আর এটা হচ্ছে আমার ফেসবুক। আমার না, সরি, মার্ক জুকারবার্গের ফেসবুক। ওকে, সো এটা হচ্ছে কম্পিউটার। সেই কম্পিউটারটা ধরেন আমার। তা আপনি এখন এই কম্পিউটারে একটা আইপি অ্যাসাইন করছেন, সেই আইপিটা হচ্ছে সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, গেটওয়ে হচ্ছে 192.168.1.1, ডিএনএস হচ্ছে 8.8.8.8। ওকে, সো প্রথমটা আইপি, দ্বিতীয়টা সাবনেট মাস্ক, তৃতীয়টা গেটওয়ে, তারপর এটা ডিএনএস। আমরা সবাই এগুলো জানি, বুঝি। সো এটা আমার রাউটার, এটা হচ্ছে আইএসপি, আর এটা হচ্ছে ফেসবুক। তাহলে আপনার কম্পিউটারটা থেকে আপনি কি আপনার সবার কম্পিউটারই তো প্রাইভেট আইপি, তাই না? কম বেশি আমরা প্রাইভেট আইপি পাবলিক আইপি বুঝি। যে আইপিটা নিয়ে আমরা যে আইপিটা ইন্টারনেটে যেতে পারে সেই আইপিটাকে আমরা বলি রিয়েল আইপি, না? আর যে আইপিটা ইন্টারনেটে যেতে পারে না, যে আইপিটার ইন্টারনেটে কোনো অস্তিত্ব নাই, সেই আইপিটাকে বলি আমরা প্রাইভেট আইপি। প্রাইভেট আইপির জন্য কিন্তু ফিক্সড কিছু আইপি আছে, এটা কি জানেন আপনারা? প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা। প্রথমটা ক্লাস এর জন্য, তারপরটা ক্লাস বি এর জন্য, তারপরটা ক্লাস সি এর জন্য, তাই না? ঠিক লিখছি তো? ভুল থাকলে দেখে নিন, আমার যতটুকু মনে আছে আমি বললাম। সো ক্লাস এর জন্য দেখেন 10.0.0.0 থেকে শুরু করে 10.255.255.255 পর্যন্ত যে কোনো আইপি কে আমরা বলি প্রাইভেট এর, সরি, ক্লাস এর প্রাইভেট আইপি। এবং এই আইপিটা কখনো ইন্টারনেটে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে না। সিমিলারলি ক্লাস বি এর জন্য আছে 172.16.255.255 থেকে সরি, এখানে ভুল লিখছি, 0.0 থেকে 172.31.255.255 এই রেঞ্জের মধ্যে যে আইপি গুলা পড়ে সেই আইপি গুলাকে আমরা বলি ক্লাস বি। এবং এই আইপি গুলাও ইন্টারনেটে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে না। সিমিলারলি 192.168.0.0 থেকে 192.168.255.255 এই আইপিটাকে আমরা বলি ক্লাস সি এর প্রাইভেট আইপি, এবং এই আইপিটাও ইন্টারনেটে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে না। সো যেহেতু এই আইপি গুলা কমিউনিকেট করতে পারে না, এবং মোস্ট অফ দা কেসে দেখবেন যে আপনার বাসার কম্পিউটার গুলাতেও এই সেম ক্লাস সি এর প্রাইভেট আইপিটাই অ্যাসাইন করা, মানে এই রেঞ্জ থেকেই কোন একটা আইপি অ্যাসাইন করা। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, এই কম্পিউটারটা কিভাবে ফেসবুকের সাথে কমিউনিকেট করতেছে? কারণ আমরা তো বলতেইছি যে এই প্রাইভেট আইপি কখনো ইন্টারনেটে যেতে পারে না। এই মেথডটা কেউ জানেন বা বুঝেন? আমাকে কেউ বুঝাইতে পারবেন? ভাইয়া নেটিং করতেছি। রাইট, ভেরি গুড অ্যান্সার। আমরা নেটিং করতেছি। নেটের কাজ কি? নেটের কাজ হচ্ছে আমার প্রাইভেট আইপি কে ইন্টারনেটের একটা রিয়েল আইপি তে ট্রান্সলেট করে পাঠাচ্ছে। সেই রিয়েল আইপিটা আমি কোথায় পাচ্ছি? আইএসপির কাছ থেকে। আইএসপি আমাকে দিচ্ছে, ভেরি গুড অ্যান্সার। তার মানে আইএসপির সাথে আমি যখন কানেক্ট হচ্ছি, আইএসপি আমার সাথে কানেক্ট করার জন্য একটা রিয়েল আইপি দিচ্ছে। সো আইএসপির এন্ডে একটা রিয়েল আইপি থাকে, আমার এন্ডে একটা রিয়েল আইপি থাকে। সো আমি কি করতেছি, আমার লোকালে যতগুলা কম্পিউটার আছে সবগুলা কম্পিউটারকে আমার রিয়েল আইপি তে ট্রান্সলেট করে ইন্টারনেটে পাঠাচ্ছি, রাইট? এবং সে তখন ইন্টারনেটে যেতে পারতেছে। তাহলে আমার লোকাল সাইডে আমার কম্পিউটার কতগুলা থাকতে পারে? 100টা থাকতে পারে বেশি থাকতে পারে, বা বেশিও থাকতে পারে। তাহলে 100টা কম্পিউটার। আর আমার রিয়েল আইপি কয়টা আছে? একটা। তাহলে 100টা আইপি কিভাবে একটা আইপি তে ট্রান্সলেট হয়ে যাচ্ছে? আমার কোশ্চেন হচ্ছে এটা। তার মানে এই কম্পিউটারটা যখন ইন্টারনেটে যাচ্ছে তখন কি বাদবাকি কম্পিউটার গুলো ওয়েট করতেছে যতক্ষণ পর্যন্ত না ওর শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ওরা বসে থাকবে? ব্যাপারটা কি এরকম? না। তাহলে না, কিভাবে, না। তাহলে কিভাবে হচ্ছে ব্যাপারটা বলেন? তার একটা সিঙ্গেল আইপি, পাবলিক আইপি দিচ্ছে, বাট একটা করে পোর্ট নিয়ে এক্সিট হয়ে বের হয়ে যাচ্ছে। সো মানে ওটাকে মানে প্যাটিং, মানে নেট প্যাট বলতেছে। হ্যাঁ, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। একটা সিঙ্গেল আইপি দিয়ে একটা পোর্ট জেনারেট করে সে বের হয়ে যাচ্ছে। এটা গেটওয়ে, প্রত্যেকটা আইপি নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যাচ্ছে।
আচ্ছা, হ্যাঁ, কথাটা ঠিক আছে। ভেরি গুড অ্যান্সার। এবার তাহলে আমরা জিনিসটাকে আরেকটু ইলাস্ট্রেট করি আসলে কিভাবে হচ্ছে। সো প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা বা নর্মালি একটাই রিয়েল আইপি থাকে, যে আইপিটাতে আসলে সবগুলা কম্পিউটার ট্রান্সলেট হয়ে ইন্টারনেটে যায়। তাহলে এই ট্রান্সলেশনের জন্য রাউটার কি করে, একটা ন্যাট টেবিল মেনটেন করে। সেই ন্যাট টেবিলটা দেখতে কিরকম আমরা একটু দেখি, তাহলে আমরা আমাদের কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাব, যেটা আসলে কিভাবে হচ্ছে। সো ন্যাট টেবিলের মধ্যে প্রথমে থাকে হচ্ছে আহ একটু বড় করে লিখি, এটা হচ্ছে প্রাইভেট আইপি, প্রাইভেট পোর্ট, রিয়েল আইপি, রিয়েল পোর্ট, ডেস্টিনেশন। কি কি থাকে? এই লেখাটা ছোট করব কিভাবে, একটু দাঁড়ান। আচ্ছা, পিভিটি আইপি দিয়ে আমি বুঝাচ্ছি প্রাইভেট আইপি, ওকে। তারপর হচ্ছে পিভিটি পোর্ট, হচ্ছে প্রাইভেট আইপির পোর্ট। তারপর হচ্ছে রিয়েল আইপি, তারপর হচ্ছে রিয়েল আইপি, আর আইপি পোর্ট। আর আইপি পোর্ট বলতে রিয়েল আইপির পোর্ট বুঝাচ্ছি আমি। আর এটা হচ্ছে ডেস্টিনেশন। সো আমরা যদি ন্যাট টেবিলটা দেখি, তাহলে দেখবো যে এরকম একটা টেবিল আমরা দেখতে পাবো। সো এবার আসি আমরা আমাদের কোশ্চেনে। মনে আছে আমি বলছিলাম যে সোর্স পোর্টটা হয় র্যান্ডম এবং এটা এনি ধরা হয়, এবং এইটারও একটা কাজ আছে। সো এইটারই কাজ হচ্ছে এই নেটিংটা হওয়ার সময়। সো এই নেটিং এর জন্য আমার এই পোর্টটা খুবই জরুরি। কিভাবে জরুরি আমরা একটু এবার বুঝি। সো সে ফর এন এক্সাম্পল, এটা হচ্ছে এ কম্পিউটার, ওকে। এই কম্পিউটারটা যখন ইন্টারনেটে যাবে তখন সে একটা প্যাকেট জেনারেট করবে। সেই প্যাকেটের মধ্যে সোর্স পোর্ট হিসেবে রাখলো ধরেন সে ফর এন এক্সাম্পল 65,001। এটা হচ্ছে তার সোর্স পোর্ট। সোর্স আইপি কত? 192.168.1.10, রাইট? এই ম্যাকট্যাগ আমাদের এখন লাগবে না, নেট টেবিলে ম্যাকট্যাগ থাকে না, সো এটা দরকার নাই। এরপরে আসবে প্যাকেটটা, এরপরে ডেস্টিনেশনের মধ্যে ফেসবুক টেসবুক, ফেসবুকের আইপি, ফেসবুকের পোর্ট এগুলা থাকবে এখানে, তাই না? সো এটা বাদ, আমাদের দরকার হচ্ছে এইটুকু। সো এই প্যাকেটটা যখন রাউটারের কাছে আসবে, রাউটার কি করবে, রাউটার সেটাকে ন্যাট করবে। কিভাবে ন্যাট করবে দেখি আমরা। সো প্রাইভেট আইপি মানে কত? 192.168.1.10। লেখাগুলো এত বড়। সো এটা হচ্ছে প্রাইভেট আইপি, প্রাইভেট পোর্ট কত? 65,001, তাই না? এটা থাকবে এখানে। তার মানে রাউটারের কাছে আসলো এই আইপি থেকে, সরি এই আইপি থেকে এবং এই পোর্ট থেকে। এবার রাউটার কি করবে, সেই আইপি এবং পোর্টটাকে সে চেঞ্জ করবে। চেঞ্জ করে কি করবে, তার যে রিয়েল আইপি আছে সেই রিয়েল আইপি বসাবে এবং রিয়েল আইপির একটা পোর্ট বসাবে। তার রিয়েল আইপি কত? সে ফর এন এক্সাম্পল তার রিয়েল আইপি হচ্ছে 103.100.2। সাপোজ এটা তার হচ্ছে রিয়েল আইপি। আমি এটা একটু নিচে দেই যাতে দেখা যায়। এটা হচ্ছে তার রিয়েল আইপি এবং রিয়েল আইপিরও একটা পোর্ট থাকে। এই পোর্টটা কি, আমি আবারও বলতেছি, পোর্ট কিন্তু হয় সবসময় আইপির, রাইট? সো এখন যেহেতু আমরা রিয়েল আইপি এখানে ইউজ করতেছি, সো এই 65,000 পোর্টটা, 65,001 পোর্টটা কিন্তু 192.168.1.10 এর। সো যেহেতু আমরা এখন রিয়েল আইপিটা এখানে নেট আইপি হিসেবে অ্যাসাইন করতেছি, তার মানে এই রিয়েল আইপিরও একটা পোর্ট থাকতে হবে যেটা এইখানে চলে আসবে। এটা 65,001 হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এখন পর্যন্ত এই আইপির এই পোর্টটা কাউকে অ্যাসাইন করা হয় নাই। ভালো করে বোঝেন, এটা ফার্স্ট রিকোয়েস্ট। এই কম্পিউটারটা আসছে, ফেসবুকে যাবে, তার সোর্স আইপি এত, তার সোর্স পোর্ট এত। রাউটার কি করবে, তার সোর্স আইপি চেঞ্জ করে রিয়েল আইপি দিবে এবং রিয়েল আইপির একটা পোর্ট দিবে, ও সেম পোর্টই দিবে বিকজ এই পোর্টটা এখনো কোনো কম্পিউটার অকুপাই করে নাই।
এবার ডেস্টিনেশন হিসেবে ফেসবুকের আইপি দিল, সাপোজ ধরলাম 4111, এটা হচ্ছে তার নেট টেবিল। এট দ্য সেম টাইম আরেকটা কম্পিউটার আসলো, বি কম্পিউটার, এবং তার আইপি হচ্ছে 1.11। তাহলে সে আইপিটা এখানে আসলো 192.168.1.11, সে পোর্ট নিয়ে আসলো সেম পোর্ট, সাপোজ আমরা ধরে নিলাম সেও সেম পোর্ট নিয়ে আসলো কোনো একটা কারণে, বা সে তার সেম পোর্ট নিয়ে আসার সম্ভাবনা অনেক কম। সে হয়তো ডিফারেন্ট একটা পোর্ট নিয়ে আসবে, যে পোর্টটা হচ্ছে এই আইপির পোর্ট। এই ট্রাফিকটা যখন রাউটারের কাছে আসবে, রাউটার কি করবে, এই প্রাইভেট আইপি চেঞ্জ করে রিয়েল আইপি দিবে 103.100.2, রাইট, 02, আমি আর না লিখলাম। এবার পোর্টটা কি এটাই দিতে পারবে, 65,001 দিতে পারবে? দিতে পারবে না, কারণ এই পোর্টটা অলরেডি কিন্তু এই আইপির জন্য অকুপাইড এবং ম্যাপিংটা হয়ে আছে। সো এই পোর্টটা কিন্তু দিবে না, ও দিবে অন্য একটা পোর্ট, সাপোজ ধরে নিলাম 65,502। সো 2 হবে এর কোনো সম্ভাবনা নাই, যে কোনো হইতে পারে, কিন্তু 1 হবে না। এবং ধরেন সে ফেসবুকে বা অন্য কোথাও যাচ্ছে, ওকে। তাহলে এটা করা হচ্ছে, মানে এই এন্ট্রিটা রাখা হচ্ছে কেন, যাতে করে এই রাউটারটার প্যাকেটটা যখন ফেসবুকে গেল, ফেসবুক কি করবে, এইটা দেখার পরে ও তো আবার রিটার্ন প্যাকেট পাঠাবে। রিটার্ন প্যাকেট পাঠানোর পরে রাউটার যখন এই প্যাকেটটা রিটার্ন পাবে, রাউটার তখন এই টেবিলটা যদি না থাকতো তাহলে বুঝতে পারতো না যে অ্যাকচুয়ালি প্যাকেটটা কার কাছ থেকে আসছে, এ থেকে আসছে না বি থেকে আসছে না সি থেকে আসছে। এই জন্য ও এই টেবিলটাকে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ডেস্টিনেশন রিপ্লাই আবার ব্যাক করতেছে। সো আমার এখান থেকে যখন এখানে যাচ্ছে, রাউটার এই টেবিলটা রেডি করতেছে, প্যাকেটটা এখানে যাচ্ছে, ব্যাক করতেছে, রাউটারটা প্যাকেটটা খুলে দেখতেছে যে অ্যাকচুয়ালি প্যাকেটটা আসছিল এর কাছ থেকে। রাউটার কি করবে, প্যাকেটটা এর কাছে ব্যাক করে দিবে এবং এই লাইনটা ডিলিট করে দিবে এবং এই পোর্টটা তখন ফ্রি হয়ে যাবে। তখন একটা কম্পিউটার 1.12 যদি আসে এবং সে ধরলাম 65,003 নিয়ে আসছে পোর্ট, অন্য একটা পোর্ট নিয়ে আসছে, তখন তাকে সে 65,001 পোর্টটা অ্যাসাইন করতে পারে, অথবা 65,003ও দিতে পারে, ইট ডিপেন্ডস। বুঝতে পারতেছি? তার মানে এই সোর্স পোর্টটার কাজটা লাগতেছে আমরা যখন এই নেটটা করতেছি, এবং এই নেটটাকে মাইক্রোটিক বলে এসআরসি নেট, সোর্স নেট। ওকে, মাইক্রোটিকের দুই ধরনের নেট হয়, একটা হয় সোর্স নেট, একটা হয় ডেস্টিনেশন নেট। আমরা যে নেটটা ডিসকাস করলাম এটাকে আমরা বলছি সোর্স নেট। কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে, বলেন তো? হবে ক্লিয়ার। ভাই আমার একটা কোশ্চেন আছে। বলেন ভাইয়া, আমার কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, বলেন। একটু রেস্ট নিয়ে নেবেন নাকি? না বলেন না, সমস্যা নাই, শুনি। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে, প্রথম লাইনটা যে ডিলিট করার কথা বললেন, যে ওর রিপ্লাইটা যখন পাবে, ধরেন ফেসবুকের কাছে একটা রিকোয়েস্ট পাঠালো, এবার ফেসবুক যখন ওটা রিপ্লাই দিল, রিপ্লাই দেওয়ার পরে ও যে পোর্ট থেকে আসছে, রাউটার সেই পোর্টে যখন রিপ্লাইটা ডেলিভারি করে দিল, তারপরে ওই লাইনটাকে সে ডিলিট করে দিল। ব্যাপারটা তো এরকমই, তাই না? রাইট। আমার কোশ্চেন আছে, কোনো কারণে যদি ফেসবুক রিপ্লাই পাঠাতে ব্যর্থ হয়, তাহলে ওই লাইনটা কতক্ষণ পর্যন্ত ধরে রাখবে? আচ্ছা, কমিউনিকেশনটা আসলে এইভাবে হয় না, কমিউনিকেশনটা হয় হচ্ছে টিসিপি দিয়ে। সো এই 80 বা 443 পোর্ট হচ্ছে টিসিপি কমিউনিকেশন। এখানে কমিউনিকেশনটা ব্রেক হয় না, টিয়ার ডাউন হয় না। এটা একটা, আপনারা পড়ছেন না, টিসিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন, ইউডিপি হচ্ছে কানেকশন লেস, এগুলো পড়ছেন? হ্যাঁ, বুঝছি। সো টিসিপি কি করে, টিসিপি তে যখন একটা সোর্স একটা ডেস্টিনেশনের সাথে কমিউনিকেশন করে, তখন তাদের মধ্যে একটা চ্যানেল এস্টাবলিশড হয়, রাইট? সো এই চ্যানেল, আপনি যখন ফেসবুকে কানেক্ট হচ্ছেন তখন কি করতেছেন, আপনার কম্পিউটারটা ফেসবুকের সাথে একটা চ্যানেলে কানেক্টেড, এবং ফেসবুকে আপনি যখন বিভিন্ন ইমেজ দেখতেছেন, ভিডিও দেখতেছেন, তখন এই চ্যানেলটা ধরেই কমিউনিকেশনটা হচ্ছে। হ্যাঁ, এই চ্যানেলটা তখনই ব্রেক হবে যখন আপনি ফেসবুক থেকে বের হয়ে যাবেন বা অন্য অন্য পেজে চলে যাবেন, তখন আপনার নতুন একটা টিসিপি সেশন সে ক্রিয়েট হবে। আর যদি কমিউনিকেশনটা ইউডিপি বেসড হতো, তখন কি হতো, তখন আপনার প্যাকেটটা যাইতো, প্যাকেটটা আসতো, শেষ, এই লাইনটা ডিলিট হয়ে যাইতো। কিন্তু টিসিপির ক্ষেত্রে এই লাইনটা রাখে। আপনার কোশ্চেনটা হচ্ছে কোনো কারণে যদি প্যাকেটটা আসতে ব্যর্থ হয় তখন কি হবে, তখন এই রাউটারটা আবার কমিউনিকেট করার চেষ্টা করবে। কারণ কি, কারণ হচ্ছে একটা জিনিস খাতা কলমে লিখে রাখেন, এটার নাম হচ্ছে উইন্ডোইং, WINDOWING। সো কমিউনিকেশনে একটা টার্ম আছে যেটার নাম হচ্ছে উইন্ডোইং, এটা হচ্ছে টিসিপির ক্ষেত্রে ইউজ করা হয়। সো যখন সোর্স থেকে ডেস্টিনেশনে একটা প্যাকেট সেন্ড করা হয়, সেই প্যাকেটটার যদি রিপ্লাই না আসে, সোর্স আবার সেই প্যাকেটটাকে সেন্ড করে, যতক্ষণ পর্যন্ত নো রিপ্লাই না পাবে ও রিট্রাই করবে। এটাকে টিসিপি রিট্রাই বা উইন্ডোইং বলে। ওকে,
সো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, কোশ্চেনের অ্যান্সারটা ওইখানেই পাওয়া যাবে। থ্যাংক ইউ ভাইয়া। আর কোনো কোশ্চেন আছে? ওকে, আর একটা ছোট্ট জিনিস নিয়ে ডিসকাস করে আজকের ক্লাসটা শেষ করে দিব। আমরা নেক্সট ক্লাস থেকে বাকি জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিএনএস নিয়ে একটু কথাবার্তা বলি, তাহলেই শেষ আমাদের আজকে ডিএনএস। সো ডিএনএস এর কাজ কি কেউ আমাকে বলতে পারবেন? ডোমেন ডিএনএস এর কাজ হচ্ছে যখন আমরা www.facebook.com এরকম একটা ট্রান্সলেশন আর কি মূলত। বলেন না, সমস্যা নেই, বলতেছিলেন যে ভাইয়া বলেন, শুনি আমি। একই কথা ভাইয়া, উনি তো বলে দিল শর্টকাট, ডিটেইলস না বলে। আরেকটু ডিটেলস বলেন, আমার খুব একটা মানে মন মতো হয় নাই আর কি। আসলে মন মতো হয়েছে, আমি মুছতেছি তো একটু সময় নিলাম আপনাদের কাছ থেকে, যাই হোক। আচ্ছা, সো ডিএনএসটা আর কিছুই না, আপনারা যারা পুরাতন সময়ে টেলিফোন ইউজ করছেন তারা কি কখনো খেয়াল করছেন যে টেলিফোনের পাশে একটা বই থাকতো, ইন্ডেক্স বুক বলা হচ্ছে যেটাকে। তো ওই বইয়ের মধ্যে বাংলাদেশের যত ইম্পর্টেন্ট টেলিফোন নাম্বার থেকে শুরু করে বিভিন্ন নাম্বার গুলো ওখানে থাকতো। আপনারা কি করতাম, আমরা আমরা হচ্ছে ওই বুকটা বের করে বুকের মধ্যে থেকে যে কোনো একটা নাম্বার দিয়ে আমরা সেটাকে টাইপ করতাম, রাইট? সো এই বইটাকে আমরা নেটওয়ার্কের ভাষায় ডিএনএস বলি। সো এখন যদি ডিএনএস না থাকতো তাহলে কি করতে হইতো? ফেসবুকের যে সার্ভারের যে আইপিটা, সেই আইপিটা আপনার মুখস্থ রাখতে হইতো। আপনি কি সেটা মুখস্থ রাখতে পারতেন? অনেক টাফ, রাইট? সো আপনি আসলে ফেসবুকের সাথে যখন কমিউনিকেট করতেছেন তখন কিন্তু ফেসবুক সার্ভারটা কিন্তু আইপিতে চলতেছে, একটা আইপিতে। সো আপনি এখন কি করতেছেন, ব্রাউজার অন করে লিখতেছেন facebook.com, তখন যদি ডিএনএস না থাকতো তাহলে facebook.com লিখতে পারতেন না, আপনার লিখতে হতো এই আইপিটা। তাহলে এখন দেখেন কত সার্ভিস প্রতিদিন ইউজ করতেছেন, এই সব জিনিসের আইপি কি মুখস্থ রাখা পসিবল? আবার দেখেন ফেসবুকের আইপি কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, এক এক সময় এক এক আইপি, রাইট? সো এতগুলো আইপিও মুখস্থ রাখা পসিবল না, এই জন্য ওরা একটা সলিউশন বের করছে যেটার নাম হচ্ছে ডিএনএস। ডিএনএস এর কাজ হচ্ছে আমি আমার কম্পিউটারে যখন কোন একটা সাইডে অ্যাক্সেস করব, সেই সাইডের নাম লিখবো, সেই নামটা একটা ডিএনএস সার্ভারের কাছে যাবে, সেই ডিএনএস সার্ভার বলবে এই নামের এগেনস্টে আইপিটা কত, রাইট? সেই আইপিটা আমার কম্পিউটারে আসবে, তখন আমার এই কম্পিউটারটা ওই আইপির সাথে কমিউনিকেট করবে, রাইট? সিম্পল ব্যাপারটা। সো এটা হচ্ছে ডিএনএস এর কাজ। সো ডিএনএসটা আমরা যখন ইউজ করব তখন হচ্ছে আমরা চাইলে আমাদের রাউটারের মধ্যেও ডিএনএস করতে পারি, রাইট? আমাদের মাইক্রোটিক রাউটারের মধ্যে। আর যদি মনে করি যে না, এই ডিএনএসটা আমরা আইএসপির কাছ থেকে একটা ডিএনএস নিব, আইএসপির কাছে যদি ডিএনএস সার্ভার থাকে সেটা নিব, অথবা যদি মনে করি যে না আমরা গুগলের ডিএনএস ইউজ করব, সেটাও আমরা ইউজ করতে পারি। সো ইট ডিপেন্ডস। সো একটা জিনিস মনে রাখতে হবে, যত কাছাকাছি যে ডিএনএস আছে সেটাকে ইউজ করব, আমার ব্রাউজিং কোয়ালিটিটা তত বাড়বে। আরেকটা জিনিস হচ্ছে ক্যাশিং, বুঝি আমরা ডিএনএস এর? না ভাইয়া, আচ্ছা, ডিএনএস এর ক্যাশিংটা হচ্ছে সাপোজ, হিস্টোরি ধরে রাখা হ্যাঁ, এরকম কিছু। আপনি ধরেন আপনার ক্যাশ কম্পিউটার ফাইল থেকে হচ্ছে আমরা যখন ইউটিউব চালাই, ইউটিউব যখন ইউজ করি তখন আমাদের ক্যাশ ফাইল ধরে রাখতে মানে ওই রিজার্ভ ক্যাশ করে আর এই রাখতে। ক্যাশ আলাদা, ওই ক্যাশ আর এই ক্যাশ আলাদা, ওই ক্যাশটাও আমরা বলবো না, আগে ডিএনএস এর ক্যাশটা বুঝি। ডিএনএস এর ক্যাশ হচ্ছে আপনি আপনার কম্পিউটার থেকে যখন লিখতেছেন google.com, সে google.com এর এগেইনস্টে একটা আইপি পাচ্ছেন না? সে আইপিটা আপনার কম্পিউটারে সেভ থাকবে। আমি জিনিসটাকে আরেকটু ভালো করে বুঝাই আপনাদেরকে, সব ক্লিয়ার করে দিই। সাপোজ এটা আপনার কম্পিউটার, এটা আপনার সুইচ, এটা আপনার রাউটার, এটা আইএসপি, এটা আইএসপির ডিএনএস সার্ভার, এটা হচ্ছে google.com। সো আপনি কি করছেন, আপনার রাউটারের মধ্যে একটা ডিএনএস সার্ভার বানাইছেন, যে ডিএনএস সার্ভারটা হচ্ছে ক্যাশিং ডিএনএস সার্ভার। সো ডিএনএস সার্ভার দুই রকম হয় নরমালি, একটা হয় অথরিটেটিভ ডিএনএস সার্ভার আর একটা হয় রিকার্সিভ বা ক্যাশিং ডিএনএস সার্ভার। যাই হোক, অত ডিপে না যাই, মেইনলি আমরা যে ডিএনএস সার্ভারটা এখানে
আঁকছি সেটা হচ্ছে আমাদের ক্যাশিং ডিএনএস সার্ভার। যে ডিএনএস সার্ভারটার কাজ হচ্ছে আমাকে বিভিন্ন আইপির বিভিন্ন নেমের এগেনস্টে আইপি প্রোভাইড করা। তাহলে এখন আপনি এই কম্পিউটার থেকে এটা ধরলাম 1.1.1.1, এই ডিএনএস সার্ভারের নাম কেউ শুনছেন? বা 8.8.8 এর নাম শুনছেন? এই নামটা তো সবাই শুনছেন হয়তো। গুগলের হ্যাঁ। এই ডেটাটা তো গুগল। আর এটা কার? 1.1.1.1 কার? AWS এর নাম শুনছেন? অ্যামাজন ওয়েব সার্ভিসেস। এটা হচ্ছে না ক্লাউডফ্লেয়ার এর একটা ডিএনএস সার্ভার। এটাও একটা ফ্রি ডিএনএস সার্ভার যেটা চাইলে আপনি ইউজ করতে পারবেন জাস্ট লাইক গুগলের মতো। অ্যামাজন অ্যামাজন ইজ রাইট। আচ্ছা, সো এখন এটা হচ্ছে মেইন ডিএনএস সার্ভার আর এটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার। আমার ডিএনএস সার্ভারটা হচ্ছে ক্যাশিং ডিএনএস সার্ভার, CACH, ক্যাশ, ক্যাশ করে। তো এখন আমার এই কম্পিউটারের ডিএনএস সার্ভারের অ্যাড্রেস হিসেবে দেয়া আছে এই অ্যাড্রেসটা। ওকে, তাহলে এখন আমি যখন আমার এই কম্পিউটার থেকে google.com লিখবো, আমি একটু মিউট করি আপনাদেরকে। আমি যখন আমার এই কম্পিউটার থেকে google.com লিখবো তখন আমার ডিএনএস এর রিকোয়েস্টটা যাবে আমার ডিএনএস সার্ভারে। আমার ডিএনএস সার্ভার যদি ওর কাছে ইনফরমেশন থাকে যে google.com মানে হচ্ছে এই আইপি, রাইট? সো এর কাজ কি? এর কাজ হচ্ছে নেম টু আইপি। সো এটা হচ্ছে ডিএনএস এর কাজ। সো গুগলের নামের এগেনস্টে যদি আইপিটা থাকে তাহলে আমাকে রিপ্লাই করবে, যদি না থাকে ও কালেক্ট করবে, আমার এই রাউটারটা কালেক্ট করবে। আমার রাউটার তো ডিএনএস সার্ভার, তো আমার রাউটারের ডিএনএস সার্ভার হিসাবে আইপি দেয়া সাপোজ এটা। তাহলে আমি যদি কোনো নেমের এগেনস্টে কোয়েরি পাঠাই সেটা যদি আমার রাউটারের কাছে থাকে তাহলে রাউটার আমাকে রিপ্লাই দিবে, যদি না থাকে ও ওর ডিএনএস সার্ভারের কাছে পাঠাবে। বুঝছেন ব্যাপারটা? আর যদি ওর কাছে না থাকে তাহলে ওর ডিএনএস সার্ভারের কাছে পাঠাবে। তারপর কি করবে? এই ডিএনএস সার্ভারটা আমার রাউটারকে একটা রিপ্লাই পাঠাবে যে হ্যাঁ google.com মানে হচ্ছে এই আইপি। তখন কি করবে? রাউটার সেই এন্ট্রিটাকে ক্যাশ করে রাখবে, যাতে করে অ্যাট দ্য সেম টাইম অন্য একটা কম্পিউটার যদি google.com এ যেতে চায় তখন আর আমার এই রাউটারটার এই সার্ভারের কাছে যেতে না হয়। কেন? কারণ অলরেডি সে ক্যাশ করে রাখছে যে google.com মানে হচ্ছে এই আইপি। ওকে, সো এই জিনিসটাকে বলা হয় ডিএনএস এর ক্যাশ। সো আমরা যখন আমাদের মাইক্রোটিকে ডিএনএস সার্ভার ক্রিয়েট করব তখন সেটা একটা ডিএনএস ক্যাশ সার্ভার ক্রিয়েট করব। ব্যাপারটা কি ক্লিয়ার? ক্যাশ সার্ভার ছাড়া ভাইয়া আরেকটা সার্ভার যে বললেন ওইটা কি একটু বলবেন? অথরিটেটিভ সার্ভার। অথরিটেটিভ সার্ভার হচ্ছে যখন আপনি একটা ডোমেইন কিনবেন, সে ফর এন এক্সাম্পল আপনারা এখানে কেউ উপস্থিত আছে যে যার একটা ডোমেইন কেনা আছে, যে কোনো ডোমেইন? আমার একটা আছে, আমার আছে। কি নাম ডোমেইনটার বলেন? আমার ডোমেইনের নাম হচ্ছে lionsid.com.bd। আইডি আইটি it.com.bd। .com.bd BD। lionsIT.com.bd। ওকে, সো এটা হচ্ছে ওনার ডোমেইন নেম। ওকে, তো সে এখন চাচ্ছে যে তার এখানে একটা সার্ভার বসাবে তার অর্গানাইজেশনে। সে সার্ভারটার নাম হবে web.lionsIT.com.bd। বুঝতেছি, এইটা তার কেনা ডোমেন, কিন্তু সে এই ডোমেনের সাথে এইটাকে অ্যাড করে একটা সার্ভিস রান করবে। যেমন facebook.com হচ্ছে ডোমেইন, আর ধরেন facebook.com এর আগে যদি www হয় না, এরকম হয় না, www দেখছেন না, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডট ফেসবুক ডট কম, তাই না? জি জি। তার মানে facebook.com হচ্ছে আপনার ডোমেইন, আর তার আগে যা কিছু আপনি অ্যাড করতেছেন সেটা হচ্ছে আপনার নিজস্ব হোস্ট, আপনার অর্গানাইজেশন। তাহলে এই জিনিসগুলা আপনি তো কোনো না কোনো ডিএনএস থেকে পাবলিশ করতে হবে, রাইট? কারণ পুরো ওয়ার্ল্ডকে বলতে হবে যে এইটা মানে কোন একটা আইপি। একটু অ্যাডভান্স কিন্তু, যদি জিজ্ঞেস করছেন এই জন্য বলতেছি। সো ওয়েব বা এফটিপি, এফ এফটিপি
ftp.lions.com lionsIT.com.bd। সো এটার এগেনস্টে বিভিন্ন আইপি থাকবে। সো এই ইনফরমেশন গুলা যে ডিএনএস সার্ভারে আপনি লোড করবেন, সেই ডিএনএস সার্ভারটাকে বলা হয় অথরিটেটিভ ডিএনএস সার্ভার ফর দিস ডোমেন। ওকে, বুঝতেছি? আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ। এই যে ওয়েব এইগুলোকে আমি তাহলে পোর্টের মাধ্যমে নির্ধারণ করব, এর ইয়ে সাথে করব। পোর্টের কোনো রিলেশন নাই। এটা হচ্ছে সাপোজ এই lionsIT.com.bd টা হচ্ছে একটা ডোমেন। এই ডোমেনটা আপনি কিনছেন, এখন এই ডোমেনের এগেনস্টে বিভিন্ন সার্ভার চালাবেন আপনি। আপনার 10টা সার্ভার আছে, 10টা সার্ভারে 10টা আইপি আছে। এই 10টা সার্ভারে আপনি বিভিন্ন রিকোয়েস্ট রিসিভ করবেন ইন্টারনেট থেকে। যেমন ওয়েবের জন্য একটা বলছিলেন, তারপরে এফটিপি, www, এইটা নির্দিষ্ট করার জন্য আর কি। হ্যাঁ, এগুলা বিভিন্ন এগুলোকে সার্ভিস নির্দিষ্ট করার জন্য বিভিন্ন সার্ভারে আইপি থাকবে, সেই আইপি ওয়াইজ আমরা সেই ডিএনএস গুলা পাবলিশ করব ইন্টারনেটে, যাতে করে আমি অ্যাজ এ ইউজার এইটাতে যদি অ্যাক্সেস করতে চাই, আমার তো এই আইপিটা অ্যাক্সেস করতে হবে, এই নামে তো আমি অ্যাক্সেস করতে পারবো না। সো এই আইপিটা আমাকে কে দিবে? এই অথরিটেটিভ সার্ভার, অথরিটেটিভ ডিএনএসটা, যেটা এই ডোমেনের জন্য অথরাইজড। বুঝতে পারছেন? সো অথরিটেটিভ ডিএনএস দুই রকম কাজ করতে পারে, ক্যাশের কাজও করতে পারে, আবার অথরিটেটিভ রেসপন্সও করতে পারে। আবার যেটা ক্যাশিং ডিএনএস সেটা শুধু ক্যাশ করে। ওকে, ভাইয়া আমাদের কোনটা মানে ভালো হবে, ধরেন কোন একটা অর্গানাইজেশনের জন্য কোন দুইটা তো কেসটা? দুই জিনিস। আপনার যদি ডোমেন কেনা থাকে এবং সেই ক্ষেত্রে যদি আপনি বিভিন্ন হোস্টকে পাবলিশ করতে চান ইন্টারনেটে, সেক্ষেত্রে তো আপনার অথরিটেটিভ ডিএনএস লাগবে। যেমন আপনার পার্কিং ডিএনএস বলা হয় অনেক সময় এটাকে। হ্যাঁ, সো তখন আপনার অথরিটেটিভ ডিএনএস টা লাগবে। আর রিকার্সিভ ডিএনএস বা ক্যাশিং ডিএনএস যেটা বলতেছি, সেটা তো অর্গানাইজেশনে লাগবেই, কারণ আপনার বিভিন্ন ইউজারের কোয়েরি গুলাকে আপনি ক্যাশ করাতে চাবেন। সো ইনিশিয়ালি আপনার অথরিটেটিভ ডিএনএস নিয়ে পড়াশোনা করার দরকার নাই, আপনি শুধু ক্যাশিং ডিএনএস নিয়ে ঘাটাঘাটি করেন, তারপরে দেখবেন যে অথরিটেটিভ ডিএনএস গুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ক্যাশিং ডিএনএস এর জন্য কি পরিমাণ মেমোরির প্রয়োজন হতে পারে? খুবই কম, 128 এমবি বা 256 এমবি যথেষ্ট। ইন জেনারেল যেটা মাইক্রোটিকে থাকে ওইটা হলেই যথেষ্ট। মোর দেন এনাফ। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা শেষ করে দিই।